হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্টারভিউতে জেনারেটর সম্পর্কে কী ধরনের প্রশ্ন করে থাকে। আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরিতে আবেদন করেছেন, তো তাদেরকেও কিন্তু জেনারেটর সংক্রান্ত প্রশ্নগুলো করে থাকে। যারা চাকরিতে সিভি জমা দিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের পুরোপুরি এই একটি ভিডিও দেখলে জেনারেটর সংক্রান্ত সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনাদেরকে প্রথমত যে জেনারেটর সংক্রান্ত যে 7টি প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আগে আপনাদের একটু শোনাই। জেনারেটর প্রধানত কত প্রকার ও কী কী, এটা আপনাকে করবেই। তো জেনারেটর মূলত হচ্ছে আপনার উত্তর, জ্বালানির উপর ভিত্তি করে জেনারেটরের সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যেমন ডিজেল জেনারেটর এবং কি গ্যাস জেনারেটর। এছাড়া ইলেকট্রিক উৎপাদনের ধারণ অনুযায়ী এটি সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ হতে পারে। এভাবে আপনি উত্তরটি দিতে পারেন। সাধারণত আপনারা এই এক কথায় প্রকাশ করতে পারেন, জেনারেটর দুই প্রকার, একটি গ্যাস জেনারেটর, একটি ডিজেল জেনারেটর। হ্যাঁ, আর সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ, এগুলো সিলিন্ডারের উপর ভিত্তি করে। তো এখন দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, জেনারেটর চালু করার আগে কি কি চেক করতে হয়। একটি জেনারেটর চালু করার আগে কি কি চেক করতে হয়, এই প্রশ্নগুলো কিন্তু করে থাকে। যারা আমার কথাগুলো বুঝতেছেন না তারা একটু পিছনে টেনে বারবার একটু দেখবেন, তাহলে আশা করি কথাগুলো মুখস্থ করতে পারলে আপনারা সাধারণত ইন্টারভিউতে স্মার্টলি বলতে পারবেন। তো জেনারেটর চালুর আগে 5টি প্রধান বিষয় চেক করতে হয়, যেমন লুব্রিকেশন অয়েল বা মোবিল। যেমন এই যে এটা এখান থেকে আর কি মোবাইলে চেক করতে হয়। এই যে যদি প্র্যাকটিক্যাল দেয়, এই যে এটা টেনে আপনারা দেখাই দেবেন, এটার নাম হচ্ছে ডিভিস্টিক। হ্যাঁ, তো এটার মোবাইল চেক করার জন্য দেখুন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। তো এই যে এখানে দাগ আছে, দেখুন এই এখানে অ্যাডের নিচে নেমে গেছে। তো আমার একটু ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক, এখানে অ্যাড এবং কি ফুল, মিডিয়াম, ম্যাক্সিমাম এরকম লেখা থাকে, আপনারা সেই অনুযায়ী আর কি দেখে দেখাই দেবেন। তো মূলত অ্যাডের উপরে থাকতে হবে, এটা অ্যাডের নিচে নামছে, এটা কিন্তু মোবাইল কম আছে একটু। তো যাই হোক, এটা আমার পরবর্তীতে দিয়ে নেব। আর এটা এইভাবে যেতে যারা দিলে ঢুকে যাবে। ওকে, আর মোবাইলটা দিতে হলে দেখি, যদি প্র্যাকটিক্যালি দেখতে চায় বলে দেবেন। এই সাইডগুলো একটু দেখে রাখেন জেনারেটারে। আচ্ছা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কুলেন্ট বা পানি। হ্যাঁ, এই যে এইখানে যে দেখছেন রেডিওটারটা, এটার নাম হচ্ছে, পুরাটার নাম হচ্ছে রেডিওটার। হ্যাঁ, এটার ভিতরে থাকে কুলেন এবং কি পানি মিক্সার। তো এইটার ভিতরে যে কুলেন, এখানে দেখুন লেভেল দেখা যাবে কুলেনের। তো এটা ঠিকঠাক মতো আছে কিনা, বা এটার পানি শুকাই গেলে জেনারেটর কিন্তু ওভারহিট হয়ে সিজ করবে, ঠিক আছে, বা জেনারেটরটা বন্ধ হয়ে যাবে ওভারহিট দেখায়। তো ওভারহিট সেন্সর আছে ডিসপ্লেতে, কিন্তু শো করবে। এই একটি বিষয়। তো এখানে কিন্তু হিট কিন্তু টেম্পারেচার দেখা যায়। দেখেন আমি এখানে চাপ দেয় ডিসপ্লেতে, আসলো। তো এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু আপনার ডিটেলস লেখাই আছে। তো আমি আপনাদেরকে এই ডিসপ্লের উপরে ভিডিও কিন্তু দেখাইছিলাম, চাইলে আপনার পিছনে ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আপনার ফিউল ও জ্বালানির পরিমাপটা আর কি। আপনার যদি অকটেন জেনারেটর হয়, তেল জেনারেটর, এটা সেটা দেখবেন, বা গ্যাস জেনারেটর গ্যাস দেখবেন। যেমন এটা তেলের পরিমাপ দেখুন, এটা কিন্তু 1.4 উপরে আছে, অর্থাৎ এখনও 200 লিটারের কাছাকাছি আছে এই ট্যাঙ্কির ভিতরে। 200 লিটারের একটু বেশি আছে। তো যাই হোক, এই ফিউল চেক করতে হবে, অর্থাৎ তেল চেক করতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যাটারি বোল্ট এবং কি তারের সংযোগগুলো আপনাদেরকে চেক করতে হবে। যেমন দেখুন যেখানে কিন্তু কার্বন চলে আসছে, এই যে এটা টার্মিনালে কিন্তু এই যে কার্বন চলে আসছে, সেরকম হলে কিন্তু ভোল্টেজ কম পাবে। তো ঠিকঠাক মতো ভোল্টেজ ডিসপ্লেতে দেখাচ্ছে কিনা, এটা 12 24 ভোল্ট। তো এখানে আমাদের ডিসপ্লেতে দেখুন 24 ভোল্ট কিন্তু আছে। তো এখন এই যে 26 ভোল্ট দেখাচ্ছে। 26 ভোল্ট দেখাচ্ছে হলো যে আমাদের যে এটা চার্জ ঠেলতেছে, যার কারণে 2 ভোল্ট বেশি দেখাচ্ছে। আমাদের আগে ডায়নামা চার্জিং ডায়নামাটা নষ্ট হয়ে গেছে, আলাদা চার্জার লাগানো হয়েছে। যখন কারেন্ট থাকে তখন অটোমেটিক্যালি এটা চার্জ হয়, ফুল চার্জ হয়ে গেলে অটো কাট হয়। এবং কি যেটার ভিতরে পানি থাকে, এগুলো খুলে চেক দিতে হবে আপনাদেরকে প্রতিনিয়ত, যে এটা পানি কমছে কিনা, কোনো প্রকার সমস্যা আছে কিনা, সেগুলো আর কি দেখতে হবে। এই বিষয়টি আপনাদেরকে চেক করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি কতগুলো পানি কিন্তু দেওয়া হয়েছে, কতগুলো কিন্তু খালি কিছু আছে পানি, এই আর কি। আরেকটা জিনিস আমাদের পরীক্ষা করতে হবে, সেটা এয়ার ফিল্টারটা ঠিক আছে কিনা। আর হচ্ছে আপনার একটি বেল ফিল্টার আছে, অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টার। এছাড়া যে বেল আছে ভিতরে একটি, এই যে বেলটা প্রতিনিয়ত আপনাদের চেক দিতে হবে। ইঞ্জিনের সাথে যে বেলটা থাকে, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এবং কি পাখাগুলো ঘোরায় সব কিছু। এই বেল যদি ছিঁড়ে যায়, তো তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যায় জেনারেটরের। এই বেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা আর কি চেক দিতে হবে। এই হচ্ছে আপনাদের 5টা, এই 5টা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জেনারেটরের এভিআর এবং এসটিআর এর কাজ কি। তো এটা অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপরেও আপনাদেরকে একটু
জানিয়ে রাখি, এটা যদি প্রশ্ন করে, এভিআর অর্থ হচ্ছে অটো ভোল্টেজ রেগুলেটর। তো জেনারেটরের ভোল্ট নির্দেশ এবং কি স্থিতিশীল রাখতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যে জেনারেটরের ভোল্টেজ ঠিক রাখতে মূলত এভিআর ব্যবহার করা হয়। তো দেখা গেল আপনাদের এই জেনারেটর একটু অনেক ভোল্টেজ তৈরি করতে পারে। আপনাদের যখন এই যে এখান থেকে আপনাদের 440 লাইন না যায় বা 220 লাইনটা না যায়, এটা যেমন 3 ফেজ জেনারেটর। তো যেগুলো সিঙ্গেল ফেজ জেনারেটর থাকে, তখন এই ভিআরের কাজ কিন্তু মূলত এই ভোল্টেজটাকে ঠিকঠাক মতো পাঠানো, যাতে বেশি কম না হয়। ঠিক আছে, এটা হলো এই ভিআরের কাজ। আর হচ্ছে এটিএস এর কাজ হচ্ছে আপনার অটো টেম্পারেচার সুইচ। ঠিক আছে, এটিএস হচ্ছে আপনার অটো টেম্পারেচার সুইচ। যখন আপনার এটা হিট হবে, যে তখন বললাম যে কুলের না থাকলে জেনারেটরটা হিট হবে, তখন আপনার যে এই টেম্পারেচার সুইচটা মূলত সংকেত পাঠাবে যে জেনারেটর প্রচণ্ড পরিমাণ হিট হয়েছে, তখন কিন্তু আপনাদের জেনারেটরটি বন্ধ করে দেবে। তো কোনো রকম ক্ষয়ক্ষতি করবে না বা ইঞ্জিনে কোনো রকম সমস্যা হওয়ার আগে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে। এই হচ্ছে আপনার এটিএস এর কাজ। ঠিক আছে, এটিএস এর কাজ। আর আপনাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে জেনারেটরের ওভারহিট অতিরিক্ত গরম হওয়ার কারণ কি। তো এটা কিন্তু এর আগেও আমি আপনাদেরকে বলেছি, এটা জেনারেটরের ওভারহিট এবং অতিরিক্ত গরম হওয়ার কারণ সাধারণত যদি আপনাদের রেডিয়েটরের পানি কমে যায়। ঠিক আছে, রেডিয়েটরের পানি কমে গেলে আপনাদের ওভারহিট হবে। এই যে এখানে যে রেডিয়েটরে দেখালাম, কুলের না থাকলে, এছাড়া আপনাদের যে ফ্যান মোটর যে আছে, যে ভিতরে একটি ফ্যান আছে, এই ফ্যান যদি আপনার বেল ছিঁড়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত গরম হবে। আর এছাড়া মোবাইলগুলো যদি কমে যায়, তা তখনও জেনারেটর অতিরিক্ত গরম হবে। আর এছাড়া যখন আপনার জেনারেটারের লোড বেশি দেওয়া থাকবে, কাঙ্ক্ষিত লোডের চেয়ে যদি অতিরিক্ত লোড দেওয়া থাকে, তাহলেও কিন্তু আপনাদের জেনারেটরটি গরম হবে। তো এইভাবে আপনি গুছিয়ে বলতে পারেন যে জেনারেটারের সাধারণত অতিরিক্ত গরম হওয়ার কারণ হচ্ছে কুলেন্ট কম থাকা, জেনারেটারের ফ্যানের বেল ছিঁড়ে যাওয়া বা ফ্যান না চলা, আর হচ্ছে আপনার মোবিল লুব্রিকেট অয়েল কমে গেলে, আর অতিরিক্ত লোড দিলে। এই তিনটাই মূলত কারণ আপনার জেনারেটরটি অতিরিক্ত গরম হওয়ার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে জেনারেটরের থেকে কালো ধোঁয়া হলে এর করণীয় কি। ঠিক আছে, যদি জেনারেটর থেকে কালো ধোঁয়া বের হয়, এর করণীয় কি হতে পারে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে জেনারেটর থেকে কালো ধোঁয়া মারলে মূলত আপনার এয়ার ফিল্টার জ্যাম হতে পারে। এই যে এটা কিন্তু এয়ার ফিল্টার, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু মূলত তো বাতাসটি টানে, তো এটার ভিতরে ফিল্টারিং হয়ে তারপরে কিন্তু আপনাদের আমাদের যে পিস্টনগুলোতে যায়। তো এখন যখন আমাদের এটা কালো ধোঁয়া মারবে, তখন কিন্তু যে আপনার ফিল্টারটা ফার্স্ট অফ অল চেক করতে হবে, এয়ার ফিল্টার জ্যাম। আর এছাড়া আছে আরও, এয়ার ফিল্টার জাম হলে মূলত বাতাসটি ইঞ্জিনে প্রবেশ করতে পারে না। আর এছাড়াও রয়েছে ইনজেক্টর দিয়ে অতিরিক্ত জ্বালানি সরবরাহ হলে, যত ইনজেক্টর যে থাকে এই সাইডে, তো ইনজেক্টরে যদি অতিরিক্ত জ্বালানি সরবরাহ হয়, তাহলে কিন্তু কালো ধোঁয়া মারবে। আর এছাড়া রয়েছে কম্বাইন চেম্বার অসম্পূর্ণ হলে কালো ধোঁয়া মারবে। আর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে জেনারেটর সাধারণত কী কী রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেন্যান্স করতে হয়। তো উত্তরটি হচ্ছে দৈনিক তেল, পানি ও ব্যাটারি চেক করতে হবে। পর্যায় পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট ঘন্টা পর পর মোবিল ফিল্টার এবং কি অয়েল ফিল্টার, কুলেন্ট ফিল্টার এগুলো পরিবর্তন করতে হবে। যেমন এই যে আপনার মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার আছে ওই সাইডে, সরি ওই পাশে মোবিল ফিল্টার, এটা ডিজেল ফিল্টার, এটা এয়ার ফিল্টার। তো এগুলো হচ্ছে মূলত এই ফিল্টারগুলো আপনার হয় কত ঘন্টা চালাইছেন আর কি, সেই উপরে ডিপেন্ড করে আপনারা এগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, লাস্ট 7 নম্বর প্রশ্ন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি সাধারণত অনেকেই জানেন না। তো যারা জানেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার চলমান অবস্থায় জেনারেটরের লাল বাতি বা অ্যালার্ম লাইট জ্বললে আপনার কি করণীয়। তো এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ম দিচ্ছে। হ্যাঁ, তো এই যে চলমান অবস্থায় লাল অ্যালার্ম দেয়, এরকম লাল বাতি জ্বলে, সেক্ষেত্রে কি করণীয়। তো সাথে সাথে জেনারেটরটি বন্ধ করতে হবে বা শাটডাউন করতে হবে, এবং কি অ্যালার্মের কারণ খুঁজতে হবে। সাধারণত এগুলো লাল বাতি হওয়ার কারণ হচ্ছে কম তেলের প্রেসার, হাই টেম্পারেচার বা ব্যাটারি চার্জিং প্রবলেম। এগুলো শনাক্ত করে আপনাদেরকে আগে বুঝতে হবে যে মূলত এই সমস্যাটি কোথা থেকে এসেছে। তো এখানে যে অ্যালার্ম বাতি আছে, তো এগুলো যদি জ্বলে যায় ভুলক্রমে বা কোনো ত্রুটির কারণে, তখন আপনাদের এগুলো চেক করতে হবে।
পরবর্তী সমাধান করে আবার জেনারেটরটি পরবর্তীতে স্টার্ট দিতে হবে। এই হচ্ছে মূলত জেনারেটর সংক্রান্ত সম্পূর্ণ আজকে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদেরকে সব ভালো লাগবে। আর এছাড়া আমাদের এই জেনারেটরের সংক্রান্ত যারা কিছু না বুঝবেন অবশ্যই বলবেন। আর চাকরির ইন্টারভিউতে আশা করি আপনারা খুব ভালো করবেন। আর এখানে আমাদের জেনারেটরের একজন অপারেটরের প্রয়োজন হবে হয়তো বা জানুয়ারি থেকে, তো এটা আরও 3 মাস পরে। তো এখন আপনারা যদি এখানে চাকরি নিতে ইচ্ছুক থাকেন, এখানে বেতন অলমোস্ট মোটামুটি ভালোই দেয়, এটা একটি বড় ফ্যাক্টরি। তো এখানে আপনার 950 কেবি আছে, এটা হচ্ছে 450 কেবি, আর একটা আছে হচ্ছে 850 কেবি, ঠিক আছে। তো আপনাদেরকে একটা এটা 450 কেবি জেনারেটরের অপারেটর লাগবে মূলত। তো আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত, আপনার 26 সালের 27 সালের জানুয়ারি মাসে সম্ভবত লোক নিবে। তো এটা অফিস থেকে লোক নির্ধারণ করা হয়েছে। তো এখানে আমি আসি এসি টেকনিশিয়ান পদ হিসেবে, আর এছাড়া আমার এইসব সাবস্টিটিউশন জেনারেটর সবই দেখা লাগে। তো একা এতগুলো করা সম্ভব না, তাই আমি কমপ্লেন জানাচ্ছি এখানে লোক নেওয়ার জন্য। তো যারা এখানে চাকরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।